যখন আমি স্কুল থেকে বেরিয়েছি তার সামনে হঠাৎ আমি দেখলাম যে চারপাশ থেকে কিছু মানুষজন এসে আমাকে ঘিরে ধরলো, আমাকে বলল যে আপনাকে গাড়িতে উঠতে হবে এবং যদি কোনো কথাবার্তা বলেন, বাড়তি কোনো সিন ক্রিয়েট করার চেষ্টা করেন, কোনো কিছু করেন, দেন ইউ আর নট গোয়িং টু বি অ্যালাইভ এনিমোর। আমাদেরকে বাধ্য করবেন না আপনাকে মেরে ফেলতে। বাচ্চারা যখন স্কুল থেকে বের হবে এবং আশা করবে যে আমরা আমার বাবার হাত ধরে আবার বাসায় যাব, হোয়াট উইল হ্যাপেন টু দেম? তাদের আসলে কি হবে? তাদের বাবা তাদের স্কুলের সামনে থাকবে না। প্রশ্নটা শুধু আজকের থাকবে না সেখানেই নয়, প্রশ্নটা হলো তার বাবা কি আর কখনো স্কুলের সামনে থাকবে কিনা তাদের জন্য, এটা কিন্তু তারা জানে না। আব্দুল্লাহ মামুন, এই ছেলেটার বয়স মাত্র 16-17, স্কুল গোয়িং, তখন সে ক্লাস 9-এ পড়ে। আমি তাকে জিজ্ঞেস করলাম যে হোয়াট ক্রাইম ইউ হ্যাভ কমিটেড, ওয়াই আর ইউ হিয়ার, কেন আসছে, তোমাকে এখানে কেন আনা হয়েছে, কি অপরাধ তুমি করেছিলা? সে বলল আই হ্যাভ জাস্ট শেয়ার্ড আ ফেসবুক স্ট্যাটাস, জাস্ট একটা ফেসবুক স্ট্যাটাস শেয়ার করছে সে। এই কারণে 16-17 বয়সের ছেলেকে গুম করার জন্য ঢাকা শহর থেকে একটা স্কোয়াড, একটা কমপ্লিট একটা টিম, 2-3টা গাড়ি সমেত অফিসার্স ঢাকা শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে নোয়াখালী তারা গিয়েছে একটা বাচ্চা ছেলেকে অপহরণ করার জন্য। 2016-র 19 জুলাই সকালবেলা আমি আমার 2 ছেলেকে স্কুলে পৌঁছে দিতে বাসা থেকে বেরিয়েছিলাম, যেটা আমাদের সমাজের একজন সাধারণ বাবার নিত্যদিনের কাজ। আমি আমার সন্তানদেরকে স্কুলে ড্রপ করে স্কুলের সামনে দিয়ে নেমে অফিসে যাব, যেটা আমাদের প্রত্যেক দিন হয়ে থাকে। যখন আমি স্কুল থেকে বেরিয়েছি তার সামনে হঠাৎ আমি দেখলাম যে চারপাশ থেকে কিছু মানুষজন এসে আমাকে ঘিরে ধরলো। তারা আমাকে নাম জিজ্ঞেস করলো, পরিচয় জিজ্ঞেস করলো, কিন্তু নিজেদের পরিচয় দিল না। আমাকে বলল যে আপনাকে গাড়িতে উঠতে হবে এবং যদি কোনো কথাবার্তা বলেন, বাড়তি কোনো সিন ক্রিয়েট করার চেষ্টা করেন, কোনো কিছু করেন, দেন ইউ আর নট গোয়িং টু বি অ্যালাইভ এনিমোর। আমাদেরকে বাধ্য করবেন না আপনাকে মেরে ফেলতে। ঠিক আছে, তারা আমাকে গাড়ির ভিতরে তুললো। গাড়ির ভিতরে তুলে তারা আমাকে চোখ বেঁধে ফেললো মানে ব্লাইন্ড ফোল্ডেড করে ফেললো আমাকে। ওই মুহূর্তের যে অনুভূতিটা আপনি যদি এর মধ্য দিয়ে না যান, আপনি এটা কখনো অনুধাবন করতে পারবেন না, সম্ভব না। এটা জাস্ট উইদিন ফিউ সেকেন্ডস, উইদিন ফিউ মিনিটস, ইউ আর নট আ হিউম্যান বিং এনিমোর, ইউ আর জাস্ট আ নাম্বার। আপনি আর মানুষ না, আপনি না মানুষ। আপনি জানেন না এর পরে আর কি হবে। ওই সময় আমার মাথায় অন্য অনেক কিছুর ভিতরে যেটা বেশি আসছিল সেটা হলো যে আমি যে আমার বাচ্চাদের স্কুলে ড্রপ করে দিয়ে গিয়েছি, বাচ্চারা যখন স্কুল থেকে বের হবে এবং আশা করবে যে আমরা আমার বাবার হাত ধরে আবার বাসায় যাব, হোয়াট উইল হ্যাপেন টু দেম? তাদের আসলে কি হবে? তাদের বাবা তাদের স্কুলের সামনে থাকবে না। প্রশ্নটা শুধু আজকের থাকবে না সেখানেই নয়, প্রশ্নটা হলো তার বাবা কি আর কখনো স্কুলের সামনে থাকবে কিনা তাদের জন্য, এটা কিন্তু তারা জানে না। সো এই যে অবস্থাটা, এটা কেবলমাত্র ভুক্তভোগীরা জানবে যে এটার আসলে পরিস্থিতিটা কেমন হয়। আমি আমার ব্যক্তিগত আলোচনা যদি বাড়াই তাহলে অনেক বেড়ে যাবে, বিকজ এই এক্সপিরিয়েন্স আমার একবার নয় 3বার হয়েছে। ঠিক আছে, এবং 3বার হওয়ার পরে যে মামলা আমাকে দেওয়া হয়েছে এটা টোটালি একটা মিথ্যা মামলা, যার কোনো অস্তিত্ব নাই। মানে হলো যে তারা যে এই কাজ আমার সাথে বারবার করছে এটা কোনো অপরাধের কারণে নয়, এর একটাই মাত্র কারণ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তারা আপনার কাছ থেকে, আল্লাহ তাআলা যে বলছেন, তারা প্রতিশোধ গ্রহণ করেছে জাস্ট বিকজ ইউ অ্যাকসেপ্টেড ঈমান। আপনি ঈমানের পথে এসেছেন, আর কোনো কারণ নাই। আই ডিড নট কমিট এনি সিন, আই ডিড নট কিল এনিওয়ান, আই ডিড নট রোব, আই ডিড নট ডু এনি সিন। আমি কোনো কিছু করি নাই এমন রাষ্ট্রীয় আইনে যেটার কারণে আমাকে কি করা যায়, গ্রেফতার করা যায় নর্মালি। এরকম কোনো অপরাধ আমি করিনি। আমি একটাই মাত্র অপরাধ করেছি, সেটা হলো আমি আল্লাহর উপরে ঈমান এনেছি এবং বিশ্বাস করি যে একমাত্র এই পৃথিবীতে লাহুল খলক লাহুল আমর, আল্লাহ হলেন স্রষ্টা এবং আল্লাহর বিধানই কেবল এই পৃথিবীতে একমাত্র বৈধ, এছাড়া আর কোনো বিধান বৈধ না।
দ্যাটস ইট, আমার আর কোনো অপরাধ নাই। তৃতীয়বার যখন আমি জেলে ছিলাম তখন আমার সাথে একটা ছেলের দেখা হয়েছিল। এই ছেলেটার বয়স ছিল only 16 or 17. His name was আব্দুল্লাহ আল মামুন। হি ওয়াজ আ গুড সিঙ্গার, খুব ভালো গান গাইতো। অ্যান্ড সে আমার জেল সময়ের মানে জেলের যে সময়টা এটাকে একটু ভালো করার জন্য সে অনেক চেষ্টা করত। সুন্দর সুন্দর নতুন নতুন সঙ্গীত লিখতো, এটা গেয়ে শোনাইতো। আব্দুল্লাহ আল মামুন, এই ছেলেটার বয়স মাত্র 16-17, স্কুল গোয়িং। তখন সে ক্লাস 9-9-এ পড়ে। আমি তাকে জিজ্ঞেস করলাম যে হোয়াট ক্রাইম ইউ হ্যাভ কমিটেড, ওয়াই আর ইউ হিয়ার, কেন আসছে, তোমাকে এখানে কেন আনা হয়েছে, কী অপরাধ তুমি করেছিলা? সে বলল, আই হ্যাভ জাস্ট শেয়ার্ড আ ফেসবুক স্ট্যাটাস। জাস্ট একটা ফেসবুক স্ট্যাটাস শেয়ার করছে সে। এই কারণে একটা 16-17 বয়সের ছেলেকে গুম করার জন্য ঢাকা শহর থেকে একটা স্কোয়াড, একটা কমপ্লিট একটা টিম, 2-3টা গাড়ি সমেত অফিসার্স, তারপরে আপনার মানে এই শহর ঢাকা শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে নোয়াখালীর তারা গিয়েছে একটা বাচ্চা ছেলেকে অপহরণ করার জন্য। আপনি বুঝেন কি পরিমাণ টাকা তাদের আছে। একটা বাচ্চা ছেলেকে একটা ফেসবুক স্ট্যাটাস দেওয়ার কারণে তাদেরকে গুম করতে হবে। এই গুম করার জন্য একটা বাহিনী সমেত ঢাকা থেকে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে তাকে অপহরণ করতে হবে। হু প্রোভাইডেড দিস মানি? কারা এই টাকা দিয়েছে? দিস ইজ ইউএস। ইট ইজ ইউএস। আমেরিকা এই যে অ্যান্টি টেরোরিজম, যে কাউন্টার টেরোরিজম যে ল, কাউন্টার টেরোরিজম যে অ্যারেঞ্জমেন্ট, এই গোটা ব্যবস্থাপনা করার জন্য দি ওয়েস্ট অ্যান্ড দি ইউএস এক্সক্লুসিভলি অ্যান্ড দি ওয়েস্ট ইন জেনারেল তারা ফান্ড করেছে এবং এই টাকা হিউজভাবে তারা খরচ করেছে। এবং প্রত্যেকটা গুম এবং অপহরণের জন্য দে ইউজ টু বি রিওয়ার্ডেড, তাদেরকে টাকা দেওয়া হতো এবং তারা এই কেবলমাত্র টাকা পাওয়ার জন্য, অর্থ কামানোর জন্য, তাদের প্রমোশনের জন্য তারা এই গুম করত, খুন করত। সুতরাং এই ব্যাপারটা এতটাই ভয়ানক হয়ে উঠেছিল যে এটা আপনারা জানেন এবং এটা বিস্তারিত আলোচনার সুযোগ প্রয়োজন এখানে আছে বলে আমি মনে করি না। প্রশ্ন হলো, আমরা যারা বেঁচে এসেছি, গুম সার্ভাইভার, আমাদের কাজ শুধু আমাদের গল্প বলা নয়। আমরা যারা বেঁচে এসেছি আমাদের কাজ সেই ব্যক্তিদের জন্য কথা বলা, কাজ করা যারা বেঁচে ফিরতে পারেননি। তাদের পরিবারের কাছে, তাদের পরিবারকে জাস্টিস, বিচার পৌঁছে দেওয়া জন্য সর্বতোভাবে কাজ করা, এটা আমাদের নৈতিক দায়িত্ব। এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা নৈতিকভাবে বাধ্য এই কাজগুলো করতে। দেখেন, প্রত্যেকটি গুমের পিছনে জাস্ট একজন মানুষ হারিয়ে যায় না, এর পিছনে একজন মা থাকেন যিনি তার সন্তানকে খুঁজেন, একজন স্ত্রী থাকেন যিনি তার স্বামীর জন্য অপেক্ষা করেন, সন্তানরা থাকে যারা তার বাবার জন্য অপেক্ষা করে, একটা পরিবার থাকে যারা তাদের কর্মক্ষম, অনেক ক্ষেত্রে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির হারিয়ে যাওয়ার কারণে তাদের অবস্থা অনেক নাজুক হয়ে যায়। সন্তানদের লেখাপড়া, পরিবারের ভরণ পোষণ, এই কোনো কিছুর ব্যবস্থা কি রাষ্ট্র করেছে? তাদের করেনি। শুধু করেনি তা নয়, বরং কেউ যদি ডিসঅ্যাপিয়ার্ড হওয়া, গুম হওয়া ব্যক্তিদের পরিবারের খোঁজ খবর নিতে গিয়েছে, তাদেরকেও গুম করা হয়েছে এবং তাদেরকে সহযোগিতা করতে গেলে তাদেরকেও নানারকম জুলুম অত্যাচারের মুখোমুখি হতে হয়েছে। সুতরাং আমাদের দায় আছে এটা নিয়ে কাজ করার। আমরা যদি চুপ করে থাকি তাহলে আমাদেরকে আবারও একই অবস্থার মুখোমুখি হতে হবে। আমাদের মনে রাখতে হবে যে ব্যবস্থা এই মানুষদেরকে গুম করত, সেই একই ব্যবস্থা এখনো বিদ্যমান বহাল তবিয়তে। আপনারা মনে করছেন কেউ ব্যবস্থা পরিবর্তন হয়েছে? নও, ব্যবস্থা পরিবর্তন হয়নি, ব্যবস্থা যা ছিল তাই আছে। আমরা মনে করছি যে এটাকে আপনি একটা ট্রেনের সাথে এক্সাম্পল দিতে পারেন। একটা ট্রেন, আপনি যদি তার চালককে পরিবর্তন করেন তাহলে কি ট্রেন তার ডেস্টিনেশন পরিবর্তন হয়? ট্রেনের ডেস্টিনেশন পরিবর্তন হয়?
ট্রেনের ইঞ্জিন পরিবর্তন হয়, ট্রেনের রাস্তা পরিবর্তন হয়, কোনো কিছু পরিবর্তন হয় না। সুতরাং যে ব্যবস্থা এই গুম খুনের জন্য দায়ী, সেই ব্যবস্থা এখনও বহাল তবিয়াতে বিদ্যমান এবং এই রিস্ক এদেশের মুসলমানদের জন্য এখনও পূর্ণমাত্রায় বিদ্যমান, কেবল উপযুক্ত পরিস্থিতি এবং পরিবেশের অপেক্ষায়। সুতরাং আমাদেরকে সচেতন হতে হবে এবং আমাদেরকে এই ব্যবস্থা যেন ফিরে আসতে না পারে সেজন্য কাজ করতে হবে। সেজন্য আমাদেরকে যতদূর সম্ভব যে 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 কাঠামোতে সম্ভব আমাদেরকে নানা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে এবং সবচেয়ে বড় যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হলো ভয় পাওয়া বন্ধ করতে হবে। আপনি যদি ভয় পাওয়া শুরু করেন একবার, আপনি যদি আবার ভয় পাওয়া শুরু করেন, ইউ আর গন। আপনি প্রত্যেক ব্যক্তি ইন্ডিভিজুয়ালি নিজেকে জিজ্ঞেস করেন যে আপনি আবার ভয় পাবেন কিনা। যেদিন থেকে আপনি ভয় পাওয়া শুরু করবেন যে আমার কিছু হয়ে যেতে পারে আমি যদি কথা বলি, সেদিন থেকে আপনি বিশ্বাস করতে শুরু করবেন গুম কালচার ইজ কামিং ব্যাক। সুতরাং প্রত্যেকের জায়গা থেকে কথা বলবেন, কাজ করবেন যতদূর সম্ভব নিজেদের পক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই তৌফিক দান করুন এবং আমাদেরকে এই তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।